আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি নির্দিষ্ট কোনো ব্যাচকে অ্যাড্রেস করতে চাচ্ছি না, তারপরও এসএসসি 27 ব্যাচ আর কিছুদিনের মধ্যেই তোমরা টেস্ট পরীক্ষায় বসবা। আর এসএসসি 28 ব্যাচ হয়তো তোমাদের অর্ধবার্ষিক শেষ হয়ে গেছে, বার্ষিক পরীক্ষাতে এই টপিকটা থাকতেও পারে, কিংবা তোমাদের এসএসসি সিলেবাসে তো অবশ্যই এই টপিকটা আছে এবং তোমাদের পড়তে হবে, অথবা যারা এখন ক্লাস 8 পড়তেছো সামনের বছর ক্লাস 9 উঠবা, তাদেরও একটা সময় এই ক্লাসটা লাগবে। তো আমি এমনভাবেই আজকের এই টপিকটা পড়াবো যাতে শেষবারের মতো এই টপিকটা তোমরা পড়ো। শেষবার বলতে বলতেছি পরীক্ষার আগে ছাড়া এই টপিক বারবার পড়ার কোনো প্রয়োজনীয়তাই তোমার মনে হবে না যদি মন দিয়ে ক্লাসটা করো, ঠিক আছে? তো এই ক্লাসে আমি কি কি রাখছি, প্রথমে মূল রচনাটা পড়াবো, তারপরে হচ্ছে আমি তোমাদের এমসিকিউ সমাধান করাবো এবং একটা টাইপ ভিত্তিক সৃজনশীল সমাধান করায় এই চ্যাপ্টারটা একদম র্যাপ আপ করে দিব। তো এই প্রবন্ধটা কে লিখছে? প্রবন্ধটা লিখছে হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো স্বাভাবিকভাবে এটা যেন তেন কোনো প্রবন্ধ না। তো প্রথমেই আসি প্রবন্ধ জিনিসটা কি এবং প্রবন্ধ পড়তে কেন আমাদের ভালো লাগে না। প্রবন্ধ হচ্ছে তোমাদের বইতে বই পড়া আছে, তোমাদের বইতে ফুলের বিবাহ নামে একটা খুব সুন্দর প্রবন্ধ আছে, তোমাদের বইতে এই যে শিক্ষা ও মনুষ্যত্ব আছে, তারপরে উপেক্ষিত শক্তির উদ্বোধন আছে, তারপর তোমাদের বইতে নিরীহ বাঙালি আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে পল্লী সাহিত্য আছে। এই প্রত্যেকটা হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধগুলো একটু টাফ হয়। কেন টাফ হয়? কারণ আমরা যদি প্রবন্ধের সংজ্ঞাতে যাই, প্রবন্ধকে ইংরেজিতে বলে এসে। এসে ইজ আ পিস অফ রাইটিং, এটা লেখার একটা অংশ দ্যাট গিভস আস, যেটা আমাদেরকে দেয় অথর্স ওন আর্গুমেন্ট। অথর্স মানে লেখকের নিজস্ব যুক্তি। তো লেখকের নিজস্ব যুক্তি তোমার যুক্তির সাথে মিলতে নাও পারে, এই কারণে এই জিনিসগুলো আসলে খুব একটা রসগ্রাহী হয় না। তারপরও প্রবন্ধগুলো আসলে খুব স্ট্রং একটা বার্তা দেয় আমাদের সমাজের জন্য। তো এখন আমরা আজকে পড়তেছি উপেক্ষিত শক্তির উদ্বোধন। কাজী নজরুল ইসলাম লিখছে 1922 সালের দিকে। তার যুগবাণী নামে একটা বই ছিল। বইটার নাম কি জানো? বইটার নাম হচ্ছে যুগবাণী। যুগবাণী এই বইটা হচ্ছে তার প্রথম প্রবন্ধ গ্রন্থ। সালটা লিখে দেই 1922। এবং কষ্টের বিষয় হচ্ছে এটা তার প্রথম নিষিদ্ধ বইও। ব্রিটিশ সরকার এটাকে ভয়ানক বই বলছিল আর কি, এবং নিষিদ্ধ করে দিছিল। পরবর্তীতে নিষেধাজ্ঞা উঠে যায় ব্রিটিশ সরকার 1947-এ যখন দেশ ত্যাগ করে তখন। যাকগে, তো এখানে আসলে কি আছে? এই উপেক্ষিত শক্তির উদ্বোধনে এই নামকরণের উদ্দেশ্যটা কি? উপেক্ষিত মানে কি? উপেক্ষিত মানে হচ্ছে, মনে রাখবা, অবহেলিত। হ্যাঁ, অবহেলিত বা যাদেরকে খুব একটা সমাজে গ্রাহ্য করা হয় না, গ্রহণ করা হয় না, তাদেরকে উপেক্ষিত বলা হয়। তাহলে উপেক্ষিত শক্তি, এই দুইটা টার্ম দ্বারা কি বুঝাইতেছে? উপেক্ষিত শক্তি, অবহেলিত শক্তি। এখন অবহেলিত শক্তি কাদের? মনে রাখো, সমাজে যারা মেহনতি মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, শ্রমিক যারা আছে, এরা অবহেলিত। কিন্তু কবির একটা আহ্বান হচ্ছে, এই অবহেলিত শক্তির যেদিন উদ্বোধন হবে, উদ্বোধন শব্দটার অর্থ কি? কোনো কিছু শুরু করা, বা সোজাভাবে যদি বলি কোনো শুভ সূচনাকে আমরা বলি উদ্বোধন। তার মানে আমাদের লেখকের আহ্বানটা কি, ডাকটা কি? যে এই ধরনের শক্তির একটা উদ্বোধন আমাদের দেশের জন্য প্রয়োজন, এবং এই ধরনের শক্তির অধিকারী মানুষদেরকে আমরা সমাজের তথাকথিত কি বলি? ছোট লোক সম্প্রদায় বলি। কিন্তু এই ছোট লোক সম্প্রদায়, এই নামকরণটা তারা তো নিজে করেনি, কারণ এটা খুব ভালো নাম না। তো তা আমার নামকে আমি ইচ্ছা করে নেগেটিভ রাখবো? তা কি হয়? কে দিছে? এই নামকরণটা করছে হচ্ছে সমাজে কিছু অভিজাত সম্প্রদায়ের ব্যক্তিরা আছে। অভিজাত মানে নিজেদের আভিজাত্যের গৌরব অনেক, অহংকার অনেক, নিজেদেরকে এলিট মনে করে যারা, তারা এই সম্প্রদায়কে আলাদা করে দিছে যে তোমরা ছোট লোক, তোমাদের কিছু পাওয়ার অধিকার নাই। তো এই ছোট লোক সম্প্রদায় মনে মনে ভাবে যে আসলে আমরা মানুষই মনে হয় না, ঠিক আছে? তাহলে একটু দেখো, কবির আহ্বান হচ্ছে এই দুই শ্রেণীর যে মানুষ আছে তাদের ভিতরে একটা সাম্য আনা। কি আনা? তাদের ভিতরে একটা সাম্য নিয়ে আসা। কারণ কি জানো? সাম্য সমৃদ্ধি আনে, উন্নয়ন আনে, অগ্রযাত্রার দিকে দেশটাকে ধাবিত করে সাম্য। তার মানে এই রচনায় কোন চেতনার বহিঃপ্রকাশ ঘটছে জানো? কবির সাম্যবাদী চেতনার, সাম্যবাদী চেতনার একটা বহিঃপ্রকাশ ঘটছে। আর একটা জিনিস হচ্ছে, এই রচনাটা যখন লেখা হয় তখন কিন্তু ভারতটা বিভক্ত হয়েছিল না, তখন ইউনাইটেড ভারত ছিল, ইন্ডিয়া ছিল। হ্যাঁ, ইউনাইটেড ইন্ডিয়া, যেটাকে আমরা বলি অবিভক্ত, অবিভক্ত, অবিভক্ত ভারতবর্ষের প্রেক্ষাপটে লেখা, ভারতবর্ষ, ঠিক আছে, এই পটভূমিতে লেখা। তাহলে এই দুইটা ইনফরমেশন তোমরা একটু মনে রেখো। আমি যখন কোর্সে ক্লাস করাই
তখন কবি পরিচিতি নিয়ে অনেক সময় ব্যয় করি, তো আপাতত করতেছি না। আমি সরাসরি তোমাদের রচনাটাই নিয়ে যাই, তোমরা একটু ভালো মতো ঠান্ডা মাথায় এই রচনাটা আমার সাথে সাথে একটু পড়বা, তাহলে প্রত্যেকটা জিনিস তোমাদের ক্লিয়ার হবে বলে আমি ধারণা করি। আরেকটা জিনিস কি, তোমরা দেখবা আমি বইতে প্রচুর লিখে লিখে পড়াই, তো অনেকে মনে করো বেশি লিখলে টাইম ওয়েস্ট হয়, তাড়াতাড়ি পড়ানো যায়, এরকম করবা না। দেখো, এটা তোমার ক্ষতি, আমার তো ক্ষতি নাই, তাই না? তোমরাই তো বলো আমি ভালো পড়াই, এটা তো তোমাদের থেকে পাওয়া রিভিউ। তো তোমরা যদি এখন বইতে নোট করো, পরীক্ষার আগে তুমি বুঝতে পারবা কোন লাইন অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ, কোন লাইন এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো একটু দাগাবা। তো প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কোটেশন দিয়ে তিনি শুরু করতেছে, কারণ এই কোটেশনের যে থিমটা, হ্যাঁ, এই কোটেশনের থিমটা তার এই রচনার সাথে কমন, তার মানে থিমটা কমন বিধায় তিনি একটা কোটেশন ব্যবহার করতেছে। কোটেশনটা কি দেখো, হে মোর দুর্ভাগা দেশ। এখন দুর্ভাগা দেশ বলতে কি বুঝাইছে বলতো? আমরা ধরলাম দুর্দশাগ্রস্ত দেশ, দুর্দশাগ্রস্ত দেশ অথবা অভাবে পরিণত একটা দেশ, অভাব কিংবা দৈন্য, হ্যাঁ, এরকম একটা দেশ কে উদ্দেশ্য করে বলতেছে, যাদের করেছো অপমান। এখন যাদের বলতে কাদের? আসলে এই যে নিম্ন শ্রেণীর যারা আছে, হ্যাঁ, নিম্ন শ্রেণীর যারা, নিম্ন শ্রেণীর যারা, আমরা কি করি বলতো? আমরা তাদের অপমান করি, অবহেলা করি, উপেক্ষা করি। অপমান হতে হবে সবার তাহাদের সমান। তার মানে একটা সময় আসবে এই কারণগুলাতে আমরা অনেক পিছিয়ে পড়ব। অপমান হতে হবে মানে তো আমাকে মুখে মুখে অপমান করবে না। এই সকল কারণে কি হতে হবে বলতো? এই সকল কারণে, সকল কারণে আমরা জাতিগতভাবে, হ্যাঁ, মাথা তুলে দাঁড়াতে পারবো না। জাতিগতভাবে মাথা তুলে, হ্যাঁ, তুলে একটা সময় কি পারবো না? দাঁড়াতে পারবো না, দাঁড়াতে পারবো না। তাহলে এখন পারবো না, আমি বলতেছি এই লেখাগুলা লিখে রাখো, হ্যাঁ, উপকার হবে এই লেখাগুলা, তাহলে সৃজনশীলে তুমি অনেক টপিক তোমার মাথায় থাকবে, কারণ লিখে লিখে পড়লে আমাদের পড়াটা ভালো মনে থাকে। দেখো, এবার আমি শুরু করতেছি। আজ আমাদের নতুন করিয়া মহাজাগরণের দিনে। মহাজাগরণ কেন বলছে? জাগরণ মানে তো শুরু। মহাজাগরণ কেন বলছে জানো? এই জাগরণটা হবে সামষ্টিক। এই জাগরণটা কেমন বলো তো? এই জাগরণটা হবে সামষ্টিক জাগরণ, হ্যাঁ, কারণ দেশের কোনো ক্রান্তিকালীন সময় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সবাইকে এক হতে হয়, তাই আমরা সবাই এই মহাজাগরণে অংশ নিব। বলতেছে আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে সেই শক্তি, হ্যাঁ, সেই শক্তি কোন শক্তি বলতো? যাদের উপর আমরা নির্ভরশীল, যাদের উপর আমরা কি বলো? আমরা নির্ভরশীল। আমার সাথে সাথে বলো নির্ভরশীল, ঠিক আছে? নির্ভরশীল। তো বলতেছে আজ এই মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলবে না যাদের উপর আমাদের দেশ 10 আনা নির্ভর করতেছে। তাহলে 10 আনা নির্ভর, এটার মানে কি বলতো? এটা একটা পরিমাণ, হ্যাঁ, এটা একটা পরিমাণ, যে নির্ভরশীলতার পরিমাণটা দেখো, আমরা প্রায় 10 আনা, মানে একটা দেশের সিংহভাগ, কি ভাগ? সিংহভাগ অংশ, সিংহভাগ মানে ম্যাক্সিমাম, সিংহভাগ অংশই তারা নিয়ন্ত্রণ করে। মানে দেশের অর্থনীতি, দেশের চালিকা শক্তি এবং দেশের আর্থসামাজিক অবস্থা তাদের উপর নির্ভর করে। যেমন ধরো কৃষক, যেমন ধরো শ্রমিক। আমাদের দেশের কথা চিন্তা করো, কৃষকেরা যদি কাজ করা বন্ধ করে দেয়, আমরা খাবার পাবো? শ্রমিকেরা যদি পোশাক শ্রমিকেরা যদি পোশাক বানানো বন্ধ করে দেয়, আমাদের দেশের অর্থনীতির কি অবস্থা হবে একটু ভাবো। তো বলতেছে ওপর আমাদের 10 আনা নির্ভর করতেছে, অথচ তাহাদিগকে আমরা উপেক্ষা করিয়া আসিতেছি। উপেক্ষা মানে অবহেলা, হ্যাঁ, অবহেলা বা ইগনোর করে আসতেছি। এবার বলতেছে দেখো, এই হতভাগাদের এই রূপ নামকরণ, সেই হইতেছে আমাদের তথাকথিত ছোট লোক সম্প্রদায়। আমাদের আভিজাত্য গর্বিত সম্প্রদায়ই এই হতভাগাদের এই রূপ নামকরণ করিয়াছে। এটা তোমাদের এমসিকিউতে লাগবে, যে আমরা এই ছোট লোক যাদেরকে বলতেছি, এটা কি আমরা দিছি? না, যারা এলিট, আভিজাত্যের গৌরবে, যাদের মানে মাথাটা কখনো নিচুই হয় না, নিচে নামেই না, এই ধরনের খারাপ কিছু শোষক শ্রেণী। এখন তোমরা এখানে লিখে দেই তোমাদেরকে, যারা একটু শোষক শ্রেণীর, শোষক শ্রেণীর, অন্যকে শোষণ করে শ্রেণীর, বা তোমরা ধরতে পারো হচ্ছে অত্যাচারী, তারাই এই নামকরণটা করছে। এখন বলতেছে কিন্তু কোন যন্ত্র দিয়া যদি এই দুই শ্রেণীর অন্তর যদি দেখিতে পারো, তাহা হইলে দেখিবে ওই তথাকথিত ছোট লোকের অন্তর কাচের ন্যায় স্বচ্ছ। মানে আমরা ধরতে পারি তার অন্তরটা হচ্ছে কলঙ্ক মুক্ত, কলঙ্ক মুক্ত। কারণ ধরো তোমাকে বলতেছি কি, যে ওদের মনে না কোনো মার প্যাচ নাই, ওরা যেমন মানুষের সামনে তেমন মানুষের পিছে,
ওরা দুই রকম, ওরা খুব ক্লিয়ার, খুবই সহজ সরল, তারা খুবই সহজ, হ্যাঁ, ও সরল, মুক্ত উদার, সরল মুক্ত উদার, মানে যতগুলা প্রতিশব্দ থাকে আমি সব লিখে দিলাম। আচ্ছা, এই ছোট লোক এমন স্বচ্ছ তাদের অন্তর, এমন সরল মুক্ত উদার তাদের প্রাণ, এইটা আসবে তোমাদের বহুপদী সমাপ্তি সূচকে। দেখো, হ্যাঁ, গ্যারান্টি দিচ্ছি না, তারপরে বলতেছি বহুপদী মানে যে তাদের প্রাণটা কেমন। অ্যান্সার দিও, সরল মুক্ত এবং উদার হইয়াও কোনো কার্য করিতে পারতেছে না। কার্য মানে কি বলতো? কোনো কাজ করতে পারতেছে না। এটার কারণ কি? হ্যাঁ, এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসবে যে তারা কাজ করতে না পারার কারণ কি। অনুধাবনমূলক প্রশ্নে এই লাইনটা আসবে, অ্যান্সার দিবা কারণ এই ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। এইটা হবে তোমার অ্যান্সার, যে ভদ্র সম্প্রদায় তাদের শোষণ করতেছে, অত্যাচার করতেছে, বিধায় তারা ভালো কিছু করতে পারতেছে না। সে বেচারা জন্ম হইতে এত ঘৃণা উপেক্ষা পাহিয়া নিজেকে এত ছোট মনে করে। সংকোচ জড়তা, সংকোচ জড়তা মানে কি জানো? একটা মানসিক বাধা। হ্যাঁ, আমি ইজি ভাষায় বললাম আর কি, মানসিক, এক্স্যাক্ট অর্থ তো এমন না, জাস্ট বুঝার জন্য। মানসিক বাধা, হ্যাঁ, মানসিক বাধা তাহার স্বভাবের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়ায়া যায় যে সেও যে আমাদের মতোই মানুষ, সেও যে এক আল্লাহর সৃষ্টি, তাহারও যে মানুষ হইবার সমান অধিকার আছে, তাহা সে একেবারেই ভুলে যায়। জিনিসটা কি বুঝতে পারছো তোমরা? যে মানুষ আসলে যারা নিচু শ্রেণীর মানুষ থাকে তাদেরকে মানুষই মনে করে না, এবং সেই নিচু শ্রেণীর মানুষটাও ভাবা শুরু করে আসলেই তো কেউ আমাকে তো পাত্তা দিতেছে না, কেউ আমাকে গোনায় ধরতেছে না, তার মানে কি আমি বোঝা একটা, আমার দ্বারা কি ভালো কিছু করা সম্ভব না? যেমন ধরো, তোমরা যখন অভাগীর স্বর্গ পড়ছো, হ্যাঁ, অভাগীর কথাটা চিন্তা করো তো, হ্যাঁ, কাঙালির কথাটা চিন্তা করো তো, তাদেরকে কেউ গোনাই ধরে নাই। বুঝতে পারছো? এইটাকে একটা পারফেক্ট এক্সাম্পল হিসেবে ধরা যায়। এক্সাম্পল, যে ওরা নিচু শ্রেণী এবং সমাজ তাদেরকে কখনো উচ্চ পর্যায়ে বসার জায়গায় দেয় না, একদম বন্ধ তাদের জন্য দরজা, এমন একটা ভাব। দেখো, যদি কেউ এই উৎপীড়ন, উৎপীড়ন শব্দটার অর্থ কি আসতে পারে? উৎপীড়ন মানে অত্যাচার, হ্যাঁ, অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহচারণ করে। বিদ্রোহচারণ মানে যদি তাদের ডিসিশন মানতে না চায়, মানতে না চাওয়া, ঠিক আছে, বা প্রতিবাদ জানায়, অমনি আমাদের ভদ্র সম্প্রদায় তার মাথায় প্রচন্ড আঘাত করিয়া তাকে অজ্ঞান করিয়া ফেলে। প্রচন্ড আঘাত করে অজ্ঞান করিয়া ফেলে মানে কি জানো? তাকে দমন করার চেষ্টা করে, দমন করার, হ্যাঁ, দমন করার চেষ্টা করে, কিংবা বাধা দেয়, বাধা দেয়। দেখবা সমাজে যারা ভালো কিছু করতে চায়, করতে পারে না। কোনো ব্যবসায় কেউ যদি 10 টাকা দামে একটা কলম বেচে, কেউ যদি 5 টাকায় একটা কলম বেচা শুরু করতে চায়, তাহলে ওই যে 10 টাকায় যারা বেচে তারা একটা গ্রুপ বা একটা সিন্ডিকেট হয়ে যে 5 টাকায় বেচে তাকে একদম সমাজ থেকে উৎখাত করে দেয়। মানে পসিবলই না, এমন একটা সমাজ তখন ছিল, এখনো আছে। এবার বলতেছে এই হতভাগা দিগকে, আমাদের এই সত্যিকারের মানুষ, তাহলে দেখো এই ছোট লোক সম্প্রদায়কে কি বিশেষণে বিশেষায়িত করছে বলতো? সত্যিকারের মানুষ বলে বিশেষায়িত করছে। আমরা এইরকম অবহেলা করিয়া চলিয়াছি বলে আজ আমাদের এত অধঃপতন। এই লাইনটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসবে, হ্যাঁ, অনুধাবনমূলক প্রশ্নে আসবে। এবং অ্যান্সারটা কি দিবা বলো তো? আজকে আমাদের এত অধঃপতনের কারণ কি? কারণ আমাদের সমাজে যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে বা হতভাগা যাদেরকে বলতেছি, যাদেরকে আমাদের লেখক বলছে সত্যিকারের মানুষ, তাদেরকে এত উপেক্ষা করছি, এ কারণে আজকে আমাদের এত অধঃপতন, আমরা জনশক্তিতে কাউকে রূপান্তর করতে পারিনি। বলতেছে তাই বলি আমাদের দেশের জনশক্তি বা গণতন্ত্র, তো জনশক্তি মানে তো ম্যান পাওয়ার। এখন তোমরা বলতে পারো ভাই বাংলাদেশের ম্যান পাওয়ার প্রায় 20 কোটি, তারপরও আমরা শক্তিশালী না। ভাই গণতন্ত্র তো আমাদের আছে, ডেমোক্রেসি, তাই না? ডেমোক্রেসি তো আমাদের আছে, তারপরও আমরা গঠন করতে পারতেছি না। আসলে এটা তো আগের প্রেক্ষাপটে লেখা, ব্রিটিশ প্রেক্ষাপটে লেখা, কিন্তু বর্তমানের সাথেও খুব ভালো মিলে। জনসংখ্যা বৃদ্ধি হলেই যে তারা জনশক্তি, ব্যাপারটা কিন্তু এমন না। দেখবা অনেক দেশের জনসংখ্যা অনেক কম, কিন্তু তারা সুপার পাওয়ার দেশের, যেমন ধরো সিঙ্গাপুর, যেমন ধরো আরো অনেক দেশ আছে যাদের জনসংখ্যা বাংলাদেশের ধারে ধারেও নেই। কিন্তু আমরা কেন পারতেছি না জানো? এটার একটাই কারণ হচ্ছে আমাদের ভিতরে সাম্যের অভাব আছে। কিসের অভাব আছে বলো তো? আমাদের মধ্যে সাম্যের অভাব, ইউনিটির অভাব, ঠিক আছে? এইটার কারণে আমরা খালি ছোট বড় নিয়েই পড়ে থাকি, হিন্দু মুসলিম নিয়ে পড়ে থাকি, ঠিক আছে? বলতেছে হইবেই বা কি রূপে, দেশের অধিবাসী লইয়াই তো দেশ
আর ব্যক্তির সমষ্টিই তো জাতি। আর সে দেশকে, সে জাতিকে যদি দেশের জাতির সকলে বুঝতেই না পারে, তবে তাহার উন্নতির আশা আর আকাশে অট্টালিকা নির্মাণের চেষ্টা তো একই কথা। তাহলে আকাশে অট্টালিকা নির্মাণ মানে কি? অবাস্তব যে চিন্তা, অবাস্তব কোনো চিন্তা, যে তোমরা তোমাদের দেশের জাতিকেই বোঝো না আর তোমরা উন্নতি চাও। হ্যাঁ, এটা তো অবাস্তব, অকল্পনীয়, কল্পনাও করা যায় না। হ্যাঁ, আকাশে অট্টালিকা বানানোর মতো, অট্টালিকা মানে বিল্ডিং। তো তুমি একটা ইট যদি আকাশে রাখো, ধাম করে তোমার মাথায় পড়বে, তোমার কল্পনা ভেঙেও যেতে পারে, তুমি মরেও যেতে পারো। এবার বলতেছে তোমরা ভদ্র সম্প্রদায় মানি, হ্যাঁ, দেশের দুর্দশা দুর্গতির কথা বোঝো। এইটা একটু লাগবে যে আমাদের এই ভদ্র সম্প্রদায় কি বোঝে। হ্যাঁ, এইটা একটু লাগবে, তোমাদের বহুপদীতে আসবে। এটা একসাথে অনেকগুলো উত্তর যে প্রশ্নে থাকে সেটাকে বহুপদী বলে। লোককে বুঝাইতে পারো, ওই দুর্ভাগ্যের কথা কইয়া কাঁদাইতেও পারো। মানে তোমরা মানুষকে ধরো বলতেছো, আয় হায় রে আমি আপনার কষ্ট বুঝতেছি, মানুষকে ইমোশনাল বানাই ফেলতেছো। হ্যাঁ, মানুষকে ইমোশনাল বানায় কান্দাইতেছো, কিন্তু এই তোমরাই যখন কার্যক্ষেত্রে নামিয়া কার্য করিবার শক্তি কি তোমাদের আছে? ধরো অনেক বড় নেতাকর্মী তার নির্বাচনী এলাকায় আসছে, একটা বস্তিতে যায় বলতেছে আপনাদের পানি নাই, আমি আপনার কষ্ট বুঝি, আপনাদের কারেন্ট নাই, আমি কারেন্ট না থাকার কষ্ট বুঝি। ওই লোক কি আসলেই বোঝে? ওই লোক খালি বলতেই পারে। ঠিক আছে, তার মানে এ ধরনের লোকেরা হচ্ছে বাকপটু। হ্যাঁ, ভদ্র সম্প্রদায়ের দোষটা কোথায়? তারা হচ্ছে বাকপটু। বাকপটু মানে কি বলতো? খুব কথা বলতে পারে, যেটাকে আমরা বলি বাক সর্বস্বতা। বাক সর্বস্বতা মানে তারা খুব কথা বলতে পারে। করিবার শক্তি তোমাদের আছে কি? না, নাই। এই কথা নিরেট সত্য যে তোমাদের এই ধরনের কোনো শক্তি নেই, তোমরা বাকপটু, জাস্ট কার্য উদ্ধার করতে তোমরা পারো না। নিরেট সত্য মানে একদম কঠিন বাস্তব। হ্যাঁ, এটার কোনো মিথ্যা নাই, কঠিন বাস্তব। ঠিক আছে, একটু পড়ো, একটু মনোযোগ দিয়ে পড়ো, পুরাটা ক্লিয়ার হয়ে যাবে। বাস্তব তাহা তোমরাই বোঝো। পড়াতে গিয়ে যদি কোনোটা ভুল হয়ে যায়, বানান ভুল, শব্দের উচ্চারণ ভুল, অর্থ ভুল, আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ আমিও তো মানুষ। তাহা তোমরাই বোঝো, কাজেই তোমাদের এই দেশকে, জাতিকে উন্নত করিবার আশা ওই কথাতেই শেষ হইয়া যায়। যে তোমাদের দ্বারা খালি কথা বলা পসিবল, কোনো কিছু করা পসিবল না, তোমাদের দ্বারা উন্নতি আশাও করা যায় না। কিন্তু যদি একবার আমাদের এই জনশক্তিকে তোমরা উদ্বুদ্ধ করতে পারো, এই জনশক্তিটা কারা বলো তো? এই যে নিম্ন শ্রেণী, হ্যাঁ, এই নিম্ন শ্রেণী বিশাল একটা জনতা, তাই না? এই শ্রেণীকে তোমরা যদি উদ্বুদ্ধ মানে কি বলতো? ইন্সপায়ার করতে পারো, হ্যাঁ, আশাবাদী করে তুলতে পারো, তাহাদিগকে মানুষ বলিয়া, ভাই বলিয়া কোল দিবার উদারতা তোমাদের থাকে। কোল দিবা মানে কাছে নেবা, কাছে টানার। হ্যাঁ, কাছে টানার উদারতা বা ঔদার্য যদি তোমাদের ভিতরে থাকে, তাহাদিগকে শক্তির উন্মেষ, উন্মেষ মানে প্রকাশ, তাদের শক্তির প্রকাশ যদি তোমরা কখনো করতে পারো, তাহা হইলে দেখিবে তুমি শত বৎসর ধরে প্রাণপণে চেষ্টা করেও যে কাজটা করতে পারতেছো না। কোন কাজ বলো তো? নিজেদের মধ্যে সাম্য আনা, তাই না? নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে সাম্য, সাম্য আনার কাজ। হ্যাঁ, নিজেদের মধ্যে সাম্য আনা পারিতেছ না, একদিনে সেই কাজ সম্পন্ন হয়ে যাবে। যে তোমার একদিন লাগবে মাত্র। হ্যাঁ, তোমার বিশ্বাস হবে না। একবার মহাত্মা গান্ধীর কথা ভাবো তো। তো মহাত্মা মানে কি বলতো? মহান না মহৎ যে আত্মা। হ্যাঁ, আত্মা, মহৎ যে আত্মা। মানে করমচাঁদ গান্ধী, তাকে তো সবাই মহাত্মা গান্ধী বলে ডাকতো, তাই না? তো বলতেছে এই মহাত্মা গান্ধী কথা একবার ভাবো, সে তো অসাধ্য সাধন করতে পারছিল, সে তো সবার সাথে মিশতে পারছিল, এত বড় নাম হয়েও সে তো সবাইকে ক্লোজ করতে পারছিল। তোমরা কেন পারতেছো না? হ্যাঁ, কথা ভাবিয়া দেখো, ভারতে তিনি কি অসাধ্যটাই না সাধন করতে পারিয়াছেন। এখানে একজন মনীষীর নামই আছে বা একজন বিখ্যাত ব্যক্তির নাম আছে, সেটা মহাত্মা গান্ধী। অসাধ্য মানে কি জানো? আনঅ্যাচিভেবল, যেটা কখনো অ্যাচিভ করা যায় না, যে ইউনিটি আনছে। ওয়াও! হিন্দু, মুসলিম, উঁচু জাত, নিচু জাত, সমাজভেদ সবকিছু ভুলে সে সবার কাছে গেছে। এবার দেখো তো, তিনি যদি এমন করিয়া প্রাণ খুলিয়া ইহারা কারা? ইহারা কারা বলতো? এই যে তথাকথিত ছোট লোক সম্প্রদায়। হ্যাঁ, শহীদ মানে সাথে না মিশিতেন, ইহাদের সুখ দুঃখের এমন করিয়া ভাগী না হইতেন, ইহাদিগকে যদি নিজের বুকের রক্ত দিয়া তাহাকে খাওয়াইতে না পাইল কি বলিয়া নিজেও তাদের সাথে উপবাস। উপবাস একটা সংস্কৃত শব্দ, মানে না খেয়ে থাকা, না খেয়ে থাকা। আমরা আরবিতে বলি সাওম, আমরা ফার্সিতে বলি রোজা, আর আমরা সংস্কৃত ভাষায় বলি
উপবাস শব্দগুলার মিনিং সেম, কিন্তু এক একটা ধর্মে এগুলা পালনের ওয়ে আলাদা। এবার বলতেছে দেখো, ইহাদিগকে নিতান্তই মানে একেবারে, নিতান্তই মানে একেবারে, একেবারে আপনার আপনার, আপনার মানে কি নিজের, হ্যাঁ নিজের ওন করা, নিজের করিয়া না তুলিতেন, তাহা হইলে তাহাকে কে মানত। বলতেছে মহাত্মা গান্ধী সবার সাথে যখন কথা বলতো ক্লোজ ফিল করাইতো, হ্যাঁ কাছের ফিল করাইতো। কই তোমরা তো করো না। হ্যাঁ মহাত্মা গান্ধীর মতো এত বড় মাপের ব্যক্তিত্ব যদি তাদের কাছে যাইতে পারে, তারা না খেয়ে আছে, মহাত্মা গান্ধীও তাদের জন্য না খেয়েছিল, তোমরা কেন করতেছো না? তোমাদের ভিতরে ইউনিটি আনো, যে কোনো অসাধ্য সাধন তোমরা করতে পারবা। এবার বলতেছে দেখো, তাহা হইলে আজ তাকে কে মানিত, কে তাহার কথায় কর্ণপাত করত। কর্ণপাত করা মানে হচ্ছে তার কথা শুনতো বা তার কথা মানত। কে তার একটি ইঙ্গিতে, ইঙ্গিত মানে কি বলতো, ইঙ্গিত মানে তো ইশারায়, হ্যাঁ কে তার ইঙ্গিতে এমন করিয়া বুক বাড়াইয়া মরিতে পারিত, তাহার আভিজাত্য গৌরব নাই, পদগৌরবের অহংকারও তার মধ্যে নাই, অনায়াসে প্রাণের মুক্ত উদারতা লইয়া তোমাদের এই ঘৃণ্য ছোট লোককে বক্ষে, এটার উচ্চারণ কিন্তু বক্ষ না, হ্যাঁ বক্ষ, বক্ষ, এটার উচ্চারণ হবে বক্ষে মানে বুকে, বুকে ধরিয়া, হ্যাঁ বুকে ধরিয়া এটা উচ্চারিত রূপ, ভাই বলিয়া ডাকিয়াছেন, সে আহ্বানে কোনো জাতিভেদ নাই, ধর্মভেদ নাই, সমাজভেদ নাই। তাহলে এইটা তোমাদের বহুপদীতে লাগবে, হ্যাঁ বহুপদী। রোমান সংখ্যায় দেখবা এটা 1, এটা দেখবা 2, আর এটা দেখবা 3, যে তার ডাকে কি ছিল না, কোনো ভেদাভেদ ছিল না, সে ডাকা ডাকার মতো ডাকা। তাই নিখিল ভারতবর্ষ, নিখিল মানে সম্পূর্ণ, সম্পূর্ণ ভারতবর্ষ এই উপেক্ষিত হতভাগারা তার দিকে এত হা হা করিয়া ব্যগ্র বাহু মিলিয়া মানে হাত উঁচু করে, হ্যাঁ হাত উঁচু করিয়া, উঁচু করিয়া ছুটিয়াছে। হায় তাহাদের যে আর কেউ এমন করিয়া এত বুক ভরা স্নেহ দিয়ে কেউ কখনো আহ্বান করেনি। আহ্বান মানে ডাক দেয়নি। এই মহা আহ্বানে কি তারা সাড়া না দিয়ে পারে? এটার উচ্চারিত রূপ কিন্তু আও ভান, আহ্বান না, আহ্বান, ও আও 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 আহ্বান। কি তারা সাড়া না দিয়ে পারে? আচ্ছা যদি পারো এমন করিয়া ডাকো। তার মানে এই ভদ্র সম্প্রদায়কে বলতেছে, কিন্তু এই কথা কাকে বলল? ভদ্র সম্প্রদায়, ভদ্র সম্প্রদায়কে বলল, এমনই করিয়া এই উপেক্ষিত শক্তির বোধন করো, হ্যাঁ দেখিবে ইহারাই যুগান্তর আনবে। তাহলে কি করতে বলতেছে বলতো? বলতেছে উপেক্ষিত শক্তির বোধন করো বা এটারে অ্যাপ্রিসিয়েট করো, তাহলেই দেখবে এরা যুগান্তর আনবে। যুগান্তর মানে অন্য যুগ, অন্য যুগ, হ্যাঁ বা উন্নতি আনতে পারবে, উন্নতি, হ্যাঁ অসাধ্য সাধন করিবে। ইহাদের উপেক্ষা করিবার, মানুষকে মানুষ হইয়া ঘৃণা করিবার তোমার কি অধিকার আছে? ইহা তো আত্মার ধর্ম হতে পারে না। এটাকে আত্মার ধর্ম, মনের ধর্ম? তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর মানে উজ্জ্বল, হ্যাঁ তোমার মতোই, তাদের আত্মায় তো কোনো কালি নাই, কোনো কালিমা নাই। আচ্ছা আর একই মহা আত্মার অংশ, মানে প্রত্যেকেই এক মহাত্মার থেকে সৃষ্টি, বলতেছে যে সবাই তো এক মহাত্মার পরমাত্মার অংশ, হ্যাঁ তারপর বলতেছে তোমার জন্মগত অধিকার কি এত বড়, তুমি যদি এই চণ্ডাল, চণ্ডাল মানে চারাল মানে নিচু জাত, নিচু বর্ণ, চণ্ডাল মানে নিচু বর্ণ, বা তুমি বলতে পারো যে ছোট বর্ণ, একদম লাস্ট, হিন্দু চতুর্বর্ণের শেষ বর্ণ হচ্ছে এই চণ্ডাল, ঠিক আছে। জন্মগ্রহণ করিতে, তাহা হইলে তোমার মতো ভদ্রলোকের দেওয়া এই হতাদর উপেক্ষার আঘাত, বেদনার নির্মমতা একবার কল্পনা করিয়া দেখো, দেখি ভাবিতে তোমার আত্মা কি শিহরিয়া ওঠে না? শিহরিয়া মানে কেঁপে ওঠে না? মানে কথাটার অর্থ হচ্ছে এরকম, ধরো তুমি ধনী পরিবারে আভিজাত্য গর্বেও নিয়ে তুমি জন্মগ্রহণ করছো, ভালো কথা, হ্যাঁ এটা কি তুমি অ্যাচিভ করছো? এটা তুমি লাকে পাইছো। কারণ তুমি যদি নিচু সম্প্রদায়ে জন্মগ্রহণ করতা এবং উঁচু সম্প্রদায়ের কেউ তোমাকে এসে আঘাত করতো, তখন তোমার কেমন লাগতো? একটু ভয় পাও তো। তাকে অত্যাচার করলে তার যেমন খারাপ লাগে, তোমারও তেমন লাগতো, তোমার আত্মাটা কি কেঁপে ওঠে না? এবার বলতেছে দেখো, আমাদের এই পতিত, পতিত মানে তো পিছলে পড়া বা পিছিয়ে পড়া, পিছিয়ে পড়া চণ্ডাল বা নিম্ন শ্রেণী ছোট লোক ভাইদের বুকে করিয়া তাহাদিগকে আপন করিয়া লইতে, তাহাদের মতো দীনবসন, মানে দীন মানে তো দরিদ্র বা দৈন্য, তাই না? দৈন্য বা দীনতা, হ্যাঁ দীনতা বা অভাব, দারিদ্র, হ্যাঁ বসন মানে ধরো পোশাক, পোশাক পরিয়া তাহাদের প্রাণে তোমাদেরও প্রাণ সংযোগ করো।
বলতেছে তোমরা একে অপরের ক্লোজ হও, অন্তরঙ্গ হও করিয়া উচ্চ শিরে। উচ্চ শিরে মানে কি? উচ্চ মানে উঁচু, শির মানে মাথায়। হ্যাঁ, মাথা উঁচু করে কি করবা বলতো? তার সম্মুখে, সম্মুখে মানে সামনে, সামনে আসিয়া দাঁড়াও, দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করবে। এসো আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ বোধনবাসীতে সুর দেই। এই বোধনবাসীটা তোমাদের লাগবে, এটা জ্ঞানমূলকে আসবে, এটা আসবে জ্ঞানমূলক প্রশ্নে। হ্যাঁ, সুর দেই মানে সচেতনতার বাসিতে সুর দেই। বোধনবাসী মানে বোধ জাগিয়ে তোলার বাসিতে আমরা সুর দেই। তারপর সে বলতেছে কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের অভাব তোমাদের? হ্যাঁ, কিসের অভাব? যখন মিলে যাবা কোনো অভাব থাকবে না। কিসের লজ্জা, কিসের ক্লেশ তোমাদের? ক্লেশ মানে হতাশা, কিসের হতাশা? হ্যাঁ, চলো আমরা এক হয়ে যাই। খুব সুন্দর সাম্যবাদের একটা ডাক সে এই রচনায় দিল। এবার কিছু এমসিকিউ দেখো। হ্যাঁ দেখো, প্রথম এমসিকিউ, উপেক্ষিত শক্তির উদ্বোধন রচনার 50টা এমসিকিউ আমি নিছি, জ্ঞানমূলক নেই। এটা প্রয়োগ উচ্চতর দক্ষতামূলকগুলা নিছি যাতে পরীক্ষায় আমরা পারি। উপেক্ষিত জনগোষ্ঠীকে উপেক্ষা করার কারণ কি বলতো? উপেক্ষিত জনগোষ্ঠীকে আমরা কেন উপেক্ষা করি বলো? উপেক্ষা করার কারণ কি? উপেক্ষা করার কারণ কি? হ্যাঁ, এই যে আমাদের ও আভিজাত্য গর্বিত সম্প্রদায় এই হতভাগাদের এই রূপ নামকরণ করছে এবং আমরা তাহাদিগকে উপেক্ষা করে আসতেছি। হ্যাঁ, এটার কারণ হচ্ছে আভিজাত্য গৌরব, আভিজাত্যের গৌরবের কারণে। এটা হবে অ্যান্সার। এবার একটু খেয়াল করো তো, পরবর্তী কোয়েশ্চেনের দিকে একটু তাকাও তো, 1 মিনিট এটাকে একটু মোটা কালি দিই। হ্যাঁ, আভিজাত্যের গৌরব। মহাত্মা গান্ধীর আহ্বানে কি নেই? আমরা পড়ছিলাম মহাত্মা গান্ধীর আহ্বানে কয়েকটা জিনিস নাই, তাই না? বইয়ের সাথে একটু মিলাইতে হবে। দেখো কি নাই তার আহ্বানে, এখানে আমি দাগায় দিছিলাম রোমান সংখ্যায়। জাতিভেদ নাই, ধর্মভেদ নাই, সমাজভেদ নাই। দেখি তো, অসাম্প্রদায়িকতা হবে না, কল্যাণ হবে না, ভালোবাসা হবে না, হবে জাতিভেদ। আসতে পারতো, ধর্ম এখানে থাকতে পারতো, এখানে সমাজও থাকতে পারতো। ঠিক আছে। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কাজী নজরুল ইসলামের কোন মানসিকতা লক্ষণীয়? এলোমেলো হয়ে গেছে। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কাজী নজরুল ইসলামের কোন মানসিকতা লক্ষণীয়? সাম্যবাদিতা। এবার দেখো, উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের মর্মকথা নিচের কোনটিতে অভিব্যক্ত হয়েছে? সাম্য সমৃদ্ধি আনে। সাম্য কি আনে? সমৃদ্ধি আনে। তো তোমাদের একেবারে শুরুতে আমি এখানে লিখে দিছিলাম না বলতো? কই লিখছিলাম? এই যে সাম্য সমৃদ্ধি আনে, দেখো তো। হ্যাঁ, এই যে সাম্য কি আনে, কই গেল? হ্যাঁ, সাম্য কি আনে? সাম্য সমৃদ্ধি আনে। বুঝতে পারছো? আচ্ছা, এর পরবর্তী প্রশ্নটা কি, আমি পিডিএফটা কি তোমাদেরকে দিয়ে দিব? ওকে, দিলাম। মহাজাগরণ বলতে কি বোঝায় বলো তো? এই যে সামষ্টিক বোধের জাগরণ, সামষ্টিক বোধের জাগরণ। দেখো, আমি কেন তোমাদেরকে বইতে দাগানো অভ্যস্ত করতে চাই জানো? এই যে সামষ্টিক জাগরণ, এই কারণগুলোতে, যাতে আমাদের যে কোনো এমসিকিউ দিলে আমরা পারবো। তথাকথিত হতভাগাদের লেখক কোন বিশেষণে বিশেষায়িত করছে? তাদের সত্যিকারের মানুষ হিসেবে বিশেষায়িত করছে। এই যে সত্যিকারের মানুষকে হিসেবে বিশেষিত করছে। তারপর কই, যে বাঁশির সুরে জাতীয় চেতনার উদ্বোধন ঘটে তাকে বোধনবাসী বলি। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কি ধ্বনিত হয়েছে? সাম্যের আহ্বান। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে আত্মা শিউরে ওঠার কথা বলা হয়েছে কোন প্রেক্ষিতে? অত্যাচার বা বৈষম্যের কথা ভেবে। এই যে জন্মগত বৈষম্যের নির্মমতা বোঝাতে। বোধনবাসীতে সুর দেওয়া বলতে লেখক কি বুঝাইছে বলতো? যে মানুষকে একটু সচেতন করা। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি কোন প্রেক্ষাপটে লেখা? অবিভক্ত ভারতের প্রেক্ষাপটে লেখা। উপেক্ষিত শক্তির উদ্বোধন দেশে কি আনে? যুগান্তর আনে। আচ্ছা, ওকে, 13 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখো। উপেক্ষিত শক্তির উদ্বোধন বা উপেক্ষিত শক্তির বোধন করতে পারলে কি হবে? অসাধ্য সাধন হবে। আমাদের সেই শক্তিকে ভুলিলে চলবে না। এখানে সেই শক্তি বলতে কোন শক্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে? রচনাটার নাম কি? উপেক্ষিত শক্তির উদ্বোধন, তাহলে উপেক্ষিত শক্তি। কাজী নজরুল ইসলামের মতে এদেশের তথাকথিত ছোটলোক সম্প্রদায় কারা? দেশের 10 আনা শক্তির ধারক যারা, ধারক মানে যাদের উপর ধারণ করা হয়। লেখক উপেক্ষিত ভাইদের হাত ধরে কোন কাজটি করার আহ্বান করছে? এই যে বোধনবাসীতে সুর দেওয়া, কাদের হাত ধরে লেখক বোধনবাসীতে সুর দেওয়ার কথা বলছে? উপেক্ষিত ভাইদের। দরিদ্রতা খেতে না পেলে কে তাদের সাথে উপবাস করত? মহাত্মা গান্ধী। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে লেখকের জীবন চেতনার কোন পরিচয় বিধৃত মানে প্রকাশ হয়েছে? সাম্যবাদ। আমাদের ভদ্রলোক সম্প্রদায়ের ত্রুটি কোনটা?
ওই যে বলছিলাম তারা খুবই বাকপটু, বাকপটু। হ্যাঁ, তাহলে এই বাকপটুত্ব এটারে আমরা কি বলবো বলতো? এই যে এইটার বানানটা আসলে এই স্বরটা এটার সাথে লেগে গেছে, যুক্ত হয়ে গেছে। বাক সর্বস্বতা, সর্বস্বতা। হ্যাঁ, দেখো উদাসীনতা তো হবে না, এটা তো তাদের ত্রুটি না। অকর্মণ্য মানে ইউজলেস না। তারপর কি আবেগ সর্বস্বতা, ইমোশনাল না, অ্যান্সার হবে বাকপটুতা। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে লেখকের অভিমত প্রকাশ পেয়েছে কি? তার অভিমত ছিল সাম্যবাদ। তাহলে কীর্তিমানের মৃত্যু নেই, এটা তো সাম্যবাদের সাথে রিলেট করে না। একতাই বল এবং সাম্য সমৃদ্ধি আনে, অ্যান্সার হচ্ছে 2 ও 3। এবার কি বলতেছে? তথাকথিত ছোট লোকদের প্রাবন্ধিক বলেছে স্বচ্ছ হৃদয়ের মানুষ, মুক্ত মনের মানুষ, সত্যিকারের মানুষ, অ্যান্সার সবগুলা। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে ছোট লোক হচ্ছে উপেক্ষিত শক্তি, দশানা শক্তি, অসহায় শক্তি, সবাই। উপেক্ষিত শক্তির উদ্বোধন না হওয়ার কারণ কি? ছোট লোক বলে অবহেলা করা? ইয়েস। সরল সহজ জীবনযাপন করার জন্য কি এটা হয়? না। ভদ্র সম্প্রদায়ের অত্যাচার, তার মানে 1 ও 3। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে উপেক্ষিতদের ওপর আমাদের শক্তি নির্ভর করে, 10 আনা নির্ভর করে, কিন্তু 6 আনা না। অ্যান্সার হচ্ছে 1 ও 2। দরিদ্ররা যদি খেতে না পারতো তাহলে কে উপবাস করত? মহাত্মা গান্ধী। ভারতবর্ষকে স্নেহার্দ বুকে টেনেছে কে? মহাত্মা গান্ধী। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে উপেক্ষিতদের হতভাগারা কার দিকে দলে দলে ছুটেছে? মহাত্মা গান্ধীর দিকে ছুটছে। হ্যাঁ, কারণ মহাত্মা গান্ধীর ডাকের ভিতরে কোনো ধর্মভেদ, জাতিভেদ, সমাজভেদ ছিল না। কাজী নজরুল ইসলামের কাদের হাত ধরতে আহ্বান করছে? উপেক্ষিত শক্তিদের। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে উল্লিখিত ছোট লোকদের প্রাণ কেমন? তাদের প্রাণ সরল, মুক্ত, উদার। দেখো তো এই জায়গায় আসো, তাদের প্রাণটা কেমন? এই যে দেখো বহুপদীর জন্য আমি দাগাইছিলাম সরল, মুক্ত, উদার। ওকে, 31 নম্বর প্রশ্নটা একটু দেখো। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে উল্লিখিত ছোট লোকরা জন্ম থেকে অভিজাত শ্রেণীর কাছ থেকে কি হয়? অবহেলার শিকার হয়, তাই না? তার মানে উপেক্ষার শিকার হয়। উপেক্ষিত শক্তির হাত ধরে কাজী নজরুল ইসলাম কি করতে চেয়েছেন? বোধনবাসীতে সুর দিতে চাইছে। উপেক্ষিত ভাইদের হাত ধরে বোধনবাসীতে সুর দিলে কি হবে? বিশ্ব তোমাকে নমস্কার করবে, সম্মান করবে। দৈন্য শব্দের অর্থ কি? দীনতা। মসিময় মানে কি? মসিময়ের সাথে সাদৃশ্য। মসিময় মানে তো কালচে, হ্যাঁ, বা কালো। তাহলে মসিময়ের সাথে সাদৃশ্য হচ্ছে মৌমাছির চোখ, মহৎ মনের, মৌমাছির রং, এই কলমের কালি। উপেক্ষিত বোধ জাগিয়ে তোলার বাসীকে বোধনবাসী বলে। দেশে যুগান্তর সাধনের জন্য কাদের কাজ করা দরকার? উপেক্ষিত শক্তির জাগরণ দরকার। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কাজী নজরুল ইসলাম এর ভাবনার সাথে সাদৃশ্য বহন করে অর্থনীতি, ধর্মনীতি, সুশাসন, মানবতা। একটি মর্যাদাবান রাষ্ট্র গঠনের ক্ষেত্রে প্রয়োজন কি? ধর্মীয় জাতিগত বিভেদ না, আলাদা করলে কি হবে? উঁচু নিচুর মধ্যে বৈষম্য না, চিন্তার মাত্রা বৃদ্ধি, এটা তো নাই, এটা তো এই রচনা এটা কেন্দ্রিক না। শ্রেণী বৈষম্যহীন সমাজ প্রয়োজন। ভদ্র সম্প্রদায়ের অসঙ্গতি রয়েছে কোথায়? ভদ্র সম্প্রদায়ের অসঙ্গতি, ইররেলিভেন্স, তাই না? সঙ্গতি আছে কোনটা? অর্থবিত্তের, আভিজাত্যের। হ্যাঁ, তার মানে অ্যান্সার হচ্ছে 1 ও 2। ওই তথাকথিত ছোট লোকের অন্তর কাচের ন্যায় ছোট, স্বচ্ছ। এই ছোট লোকের সাথে সম্পর্ক মেহনতি মানুষদের এবং শ্রমিক মানুষদের। ওকে, সাধারণ চাকরিজীবীরা তো শিক্ষিতই হয়, তাদের তো এত অত্যাচার তাদের করা লাগে না, সাফার করা লাগে না। কাজী নজরুল ইসলামের মতে সত্যিকারের মানুষ তথাকথিত ছোট লোক, উপেক্ষিত হতভাগারা ভদ্রলোক তো না। 1 ও 2। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে ভদ্র সম্প্রদায় বুঝতে পারে দেশের দুর্দশা এবং জাতির দুর্গতি। দেখো তো এটা কি? এটা না? হ্যাঁ, তারা কি? এই যে তারা বুঝতে পারে দেশের দুর্দশা এবং জাতির দুর্গতি, বুঝো তোমরা ভদ্রলোক সম্প্রদায়। আচ্ছা, অ্যান্সার হচ্ছে 1 ও 3। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে ভদ্র সম্প্রদায় তথাকথিত ছোট লোকদের কষ্ট দেয়, তাদের আদর করে না, তাদের দুর্ভাগ্যের কথা বলে, তাদের ভৎসনা। ভৎসনা মানে অপমান, অপমান করে। ওকে, আচ্ছা, অ্যান্সার হচ্ছে 2 ও 3। এই যে সিরাজ সাহেবের পোশাক কারখানায় কাজ করে 500 শ্রমিক। তিনি প্রতিদিন ঘুরে ঘুরে তাদের খোঁজ খবর নেন, সুখ দুঃখের কথা শোনেন, কাজের প্রতি তাদের উদ্বুদ্ধ করে। উদ্বুদ্ধ মানে ইন্সপায়ার করেন। সিরাজ সাহেবের আচরণ ও মানসিকতার জন্য শ্রমিকদের কাছে তিনি দেবতুল্য। তার মানে সিরাজ সাহেব তো ভদ্র সম্প্রদায় রচনার মতে,
তাই না? ভদ্র সম্প্রদায়। বাট ভদ্র সম্প্রদায় তো অত্যাচার করে আমরা দেখছি, বাট সে করে না, বিপরীত। উদ্দীপকের সিরাজ সাহেবের সাথে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের বৈসাদৃশ্য বা অমিল, এই অমিলটা কোথায়? অমিলটা হচ্ছে অভিজাত শ্রেণীর সাথে অমিল। এই বৈসাদৃশ্য স্পষ্ট হয় সিরাজ সাহেবের আচরণে এবং মানবিকতায়। নিষ্ঠুরতা তো করেই না সে। অ্যান্সার হচ্ছে 1 ও 2। তথাকথিত হতভাগাদের লেখক কোন বিশেষণে বিশেষায়িত করছে? সত্যিকারের মানুষ। যে বাঁশির সুরে জাতীয় জীবনের উদ্বোধন ঘটে সেটা বোধনবাসী। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কি ধ্বনিত হয়েছে? সাম্যের আহ্বান। উপেক্ষিত শক্তির আহ্বান প্রবন্ধে আত্মা শিহুরে ওঠার কথা কখন বলা হয়েছে? জন্মগত বৈষম্যের নির্মলতা বোঝাতে। এবার একটা সৃজনশীল দেখো। সেদিন দেখিনু রেলে, রেলে মানে রেল লাইনে, রেলে মানে কি? রেল লাইনে, রেল লাইনে। ওকে, রেল লাইনে কি দেখবো? দেখলাম, দেখো বলতেছে কুলি বলে। কুলি বলে মানে তোমরা জানো, যারা মালপত্র মালপত্র ওঠা নামা সাহায্য করে তাদের কুলি বলে। হ্যাঁ, সাহায্য করে। কুলি বলে এক বাবু সাহেব। বাবু সাহেব বলতে ধরো ভদ্র সম্প্রদায়, হ্যাঁ, প্রদায় তারে ঠেলে দিয়ে নিচে ফেলে, মানে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে ফেলে দিছে, তাকে কষ্ট দিছে, অত্যাচার করছে। চোখ ফেটে জল এলো মানে সে কান্না করে দিল, কান্না করা। হ্যাঁ, সে বলল এমনি করে জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দুর্বলরা সবসময় কি এমন করেই অবহেলিত থাকবে? বুঝছো? তাহলে এখন দেখো, দেখো উদ্দীপকের কুলি, হ্যাঁ, উদ্দীপকের কুলি উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে যাদের প্রতিনিধিত্ব করে? কাদের? তথাকথিত ছোট লোক সম্প্রদায়। বুঝতে পারছো? কারণ কুলিকে অত্যাচার করা হয়েছে, সো তথাকথিত নিম্ন শ্রেণী বা ছোট লোক সম্প্রদায়, মেহনতি মানুষ। উদ্দীপকে উল্লিখিত বাবু সাহেব যেন উপেক্ষিত শক্তির উদ্বোধনের আভিজাত্য গর্বিত সম্প্রদায়ের প্রতিনিধি। ট্রু, কারণ আভিজাত্য গর্বিত সম্প্রদায় এই নিচু শ্রেণীর উপর অত্যাচার করে। বুঝতে পারছো? তাহলে আমি শেষ করে দিলাম। কোনো জায়গায় যদি ভুল পড়ায় থাকি সেটা একান্তই মানে মিস্টেকেনলি হবে, তো সেটাকে বড় কোনো ইস্যুতে না দেখার আহ্বান থাকবে, এবং ভুল করলে কমেন্টে জানাবো, আমি শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো। এমন যদি আরও ক্লাস চাও কমেন্টে অবশ্যই জানাবা। প্রত্যেকটা টপিকের ওপর আমি টেস্টের মধ্যে সব ক্লাসগুলো দিয়ে দিব। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।